ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের এটা নতুন একটা ভিডিও নিয়ে এলাম। সেটা হচ্ছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, এই অধ্যায়টার উপরে। তোমাদের দেখো, এখানে প্রতিটি প্রশ্নের মান হবে এখানে 2 নাম্বার। আগে আমরা 1 নাম্বারের ভিডিওগুলো করেছি 1 নাম্বারের মান অনুযায়ী, মানে শর্ট প্রশ্ন। এই ভিডিওতে আমরা দেখব যে 2 নাম্বারের যে প্রশ্নগুলোর কেমন হয় এবং তার উত্তরগুলো কেমনভাবে দিতে হয়। এখানে দেখো, তার আগে বলি, তোমাদের জন্য আরেকটা চ্যানেল খোলা হয়েছে, সেটা হচ্ছে ম্যাথের উপরে শুধুমাত্র। সেই চ্যানেলে তোমরা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা সেখানে ম্যাথের উপর যেসব ভিডিও, মানে কনসেপ্ট ক্লিয়ার করা এবং সলিউশান, পুরোপুরি সলিউশান করে দেওয়া হচ্ছে, চ্যাপ্টার ওয়াইজ করে দেওয়া হচ্ছে। তোমাদের কোন কনসেপ্টটা, মানে সেটা কোন সব কনসেপ্টটা আগে প্রয়োজন ক্লিয়ার করা, মানে ধরো কোনো কনসেপ্টটা ঠিকঠাক বুঝতে পারছো না, ঠিক আছে, সেই রকম যদি তোমরা কমেন্ট করো, তাহলে সেই ধরনের ভিডিও, এমনি তো আমি আমার মতো করে যাচ্ছি, তোমরা যদি কমেন্ট করো, জানাও, তাহলে সুবিধা হয় যে তোমাদের কোন কনসেপ্ট তোমরা জানো না, ঠিকঠাক বুঝতে পারছো না, সেটা প্রয়োজন, তাহলে আমি সেই ভিডিওগুলো আগে নিয়ে আসতে পারবো। মানে ওই চ্যানেলে কী দেখা হয় যে কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়া হয়, তারপরে সলিউশানও করে দেওয়া হয়, ঠিক আছে। তোমাদের যেটা সুবিধা তোমরা আগে কমেন্ট যদি করো, তাহলে আমি সেইভাবে আগে ভিডিও নিয়ে আসতে পারবো। তাহলে ওই চ্যানেলেও তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখলে তোমাদেরও সুবিধা হবে। এর আগে আমি অলরেডি ওই চ্যানেলের ভিডিও এখানে কিছু তোমাদেরকে শেয়ার করেছি, তোমরা যারা দেখেছো, ঠিক আছে। আর যারা এখনও জানো না তাদের জন্য বলে দিলাম, ঠিক আছে, তোমরা ওই চ্যানেলটাও দেখে নিও। আচ্ছা, আজকের তাহলে চলো দেখে নেওয়া যাক 2 নম্বরের যে প্রশ্নগুলো, সেগুলো আজকে ভিডিওতে আমরা দেখব 10টা 2 নম্বরের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো, সেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে দেখে নিও, দেখো, তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা বলছি, নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখো, ঠিক আছে। সূত্রটা কি দেখো, বিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে ওদের সংযোজী সরলরেখা বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণের মান বস্তুকণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং ওদের ভেতরকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখানে দেখো, ভরকেন্দ্র লিখেছিলাম, লিখে কেটে দিয়েছি। কেন কেটে দিয়েছি দেখো, এখানে যেহেতু বলেছে বস্তুকণা, দুটি বস্তুকণা পরস্পরকে ওদের সংযোজী। যদি বস্তুকণা না বলে, তুমি যদি ভুল করে বস্তু বলো, তখন কিন্তু ভরকেন্দ্রটা বলতে হবে, ঠিক আছে। তাহলে শুধু বস্তু বললে তখন ভরকেন্দ্রর সংযোজী কথাটা উল্লেখ করতে হবে, কিন্তু বস্তুকণা বললে আর ওটা উল্লেখ করার প্রয়োজন নেই, সেই জন্য ভরকেন্দ্রটা কেটে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে মহাকর্ষ সূত্রটা। এবার সেই সূত্রের গাণিতিক রূপটা কি? অনেক সময় প্রশ্ন পড়ে কি, যে মহাকর্ষ সূত্রটি গাণিতিক রূপটা লেখো, ঠিক আছে। তাহলে এই গাণিতিক রূপটা হলো এটাই, এফ ভ্যারিজিয়াস m1 m2 বাই ডি স্কোয়ার। এফটা কি, যেখানে চিহ্নের প্রচুর অর্থ বহন করে লিখে দিয়েছি, তোমরা সেখানে লিখে দিবে এফটা কি, m1 কি, m2 কি, ডিটা কি, এগুলো লিখে দিতে হবে। আর জিটা কি, ঠিক আছে। এফটা হচ্ছে মহাকর্ষ বল, m1 m2 হলো দুটো বস্তুর ভর, আর ডি হচ্ছে ওদের মধ্যে সরলরৈখিক দূরত্ব, ঠিক আছে, বস্তু দুটোর মধ্যে সরলরৈখিক দূরত্ব, আর জিটা হলো মহাকর্ষ ধ্রুবক। এটা হলো সূত্রটা। যদি গাণিতিক রূপ বলে, তাহলে শুধু ওই এফ সমান মানে এফ ভ্যারিজিয়াস m1 m2 বাই ডি স্কোয়ার থেকে এটা লিখে দেবে এফ সমান জি ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার, যেখানে কিন্তু কোনটা কি বলে দিতে হবে অবশ্যই, ঠিক আছে। যেহেতু এখানে মহাকর্ষ সূত্রটা কি জানতে চেয়েছে, তাই ওই সূত্রটা বলে দিয়ে আমরা এইটাও দিয়েছি। এইভাবে তোমরা প্রশ্নের উত্তরটা লিখবে, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে লিখে দিয়েছি যেখানে চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে, মানে যদি কোনো সময় তাড়াতাড়ি লিখতে হয়, সময় থাকে না, তখন এইটুকু লিখে দিলে হবে, নাহলে কিন্তু কোন চিহ্নটা কি সেটা বলে দেবে, এটাই ভালো, বেস্ট হয়, বলে দিলে আরও উত্তরটা ভালো হলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো পরের প্রশ্নটা কী আছে দেখে নেওয়া যাক। বলেছে মহাকর্ষ বল কাকে বলে। এর উত্তরটা কীভাবে লেখা হয়েছে দেখো, যে বিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে ওদের সংযোজী সরলরেখা বরাবর যে বল দিয়ে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে। এবার এখানেও মহাকর্ষ বলটা কি সেটা বলে দেওয়া হলো, মানে সূত্রটা, তার রাশিমালাটা কি সেটা বলে দেবে তোমরা এইভাবে। মহাকর্ষ বল কাকে বললেও এইভাবে রাশিমালাটা কি বলে দেবে, দিয়ে যেমন m1 m2 কি, ডি কি, সেগুলো বলে দেওয়া হয়েছে, ওইভাবে বলে দেবে, ঠিক আছে। ব্যাস, এইভাবে লিখবে। তারপরে দেখো, মহাকর্ষ ধ্রুবক কাকে বলে। যে একক ভর বিশিষ্ট দুটি বস্তুকণা একক দূরত্বে থেকে যে পরিমাণ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে তাকে মহাকর্ষ ধ্রুবক বলে। আর
এখানে দেখো মহাকর্ষ যে ধ্রুবকের সংজ্ঞাটা কী করে তৈরি হলো দেখো। এখানে যদি আমি ডি সমান, এইটা তো মহাকর্ষ ধ্রুবকের রাশিমালাটা, ডি সমান যদি 1 ধরি, m1 m2, m1 সমান 1 আর m2 সমানও 1, তাহলে কী হয় দেখো, এখানে 1 এখানে 1, তখন কী হয়ে যায়, জি সমান এফ। তার মানে যখন একক ভরের বস্তু যখন তাদের মধ্যে দূরত্ব একক হবে, তখন যে বলে তারা পরস্পরকে আকর্ষণ করবে সেটাই তো মহাকর্ষ ধ্রুবক। সেটাই তো আমরা সংজ্ঞাতে বলেছি। দেখো দেখো বলেছি একক ভর বিশিষ্ট দুটি বস্তুকণা একক দূরত্ব থেকে যে পরিমাণ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে তাকে মহাকর্ষ ধ্রুবক বলে। তার বোঝা গেল যে এই মহাকর্ষ ধ্রুবক কাকে বলে, কত সহজে তৈরি করে নেওয়া যায়। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এইভাবে তোমরা মনে রাখবে, মনে রাখার জন্য এটা বলে দিলাম। যদি তোমরা ভুলেও যাও ওইভাবে এই সূত্র থেকে ওটা তৈরি করে নিতে পারবে। তারপরে দেখো মহাকর্ষ ধ্রুবক সমান এটা বলে দিতে হবে, যেখানে চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে। এখানে এইভাবে লিখলে হবে, যখন তোমাকে এইভাবে লিখতে পারো, আর ওখানে তো না লিখে তোমরা ওই এদের প্রত্যেকটা মান না কোনটা কী সেটা তো বলেছি, ওটা বলে দেবে। ঠিক আছে, এটা বলেছি তখন লিখবে যখন সময় থাকবে না, আর সময় থাকলে এগুলো লিখে দিয়ে দেবে প্রথমে। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। কাকে বলে বললেও সেই রাশিমালাটা যদি থাকে সেটা লিখে দেবে, যেমন আমি এভাবে লিখেছি এইভাবে লিখবে। এবার তারপর বলেছি দেখো, তা বলেছে অভিকর্ষ বল কাকে বলে। পৃথিবী ও পৃথিবীর আশপাশে থাকা অন্য কোনো বস্তুর মধ্যে যে মহাকর্ষ বল ক্রিয়া করে তাকে অভিকর্ষ বল বলে। যেমন অভিকর্ষ বলের রাশিমালাটি কি, এফ, এখানে দেখো অভিকর্ষ বল হয়েছে কি জি এম এস ক্যাপিটাল এম স্মল এম বাই ডি স্কোয়ার, যেখানে জিটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, ক্যাপিটাল এমটা কি পৃথিবীর ভর, আর বস্তুর ভরটা হচ্ছে স্মল এম, আর ডিটা হলো পৃথিবী আর বস্তুর মধ্যে সরলরৈখিক দূরত্ব। এখানে একটা কথা বলি, দেখো আগের ভিডিওতে মানে এই অধ্যায়ের 1 নম্বর প্রশ্নের যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে দেখো একক ভরের বস্তুর উপর অভিকর্ষ বলের রাশিমালাটি লেখো এই প্রশ্নটা ছিল, আর অভিকর্ষ ত্বরণের রাশিমালাটি লেখো এই প্রশ্নটাও ছিল। সেখানে দেখো যে রাশিমালাটি আমরা লিখেছি এফ সমান জি এম বাই আর স্কোয়ার, জিটা কি মহাকর্ষ ধ্রুবক, এমটা পৃথিবীর ব্যাসার্ধ, আর আরটা লিখেছি পৃথিবীর ভর। আরটা হলো না ওটা ভুল হচ্ছে, এমটা হলো পৃথিবীর ভর আর আরটা হলো পৃথিবীর ব্যাসার্ধ। এবার এখানে কিছু একটু ভুল হয়ে গেছে, সেটা ভুলটা হলো এটাই, যেখানে একক ভরের বস্তুর উপর অভিকর্ষ বলে রাশিমালাটা ওটা হবে না, এই রাশিমালাটা হবে এখানে আরটা তখনই হবে, আরটা তো পৃথিবীর ব্যাসার্ধ, আর তখনই হবে যখন বস্তুটা পৃথিবী যদি এরকম পৃষ্ঠ হয়, দেখো পৃথিবী যদি এটা হয়, এটা যদি পৃথিবী হয়, ঠিক আছে, এটা পৃথিবীর কেন্দ্র, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ মানে কি এইটা, এগুলো সব পৃথিবীর ব্যাসার্ধ। এবারে যদি পৃথিবী পৃষ্ঠ, এটা পৃথিবী পৃষ্ঠ, এই সবগুলো পৃথিবীর পৃষ্ঠ, যদি বস্তুর এই পৃথিবী পৃষ্ঠে থাকে তখন তো ব্যাসার্ধটা আর নেবো, কিন্তু যদি বস্তুর এখানে থাকে বা এখানে থাকে এখানে থাকে, তখন তাদের মধ্যে এই বস্তু আর এই পৃথিবীর মধ্যে দূরত্ব মানে তার কেন্দ্র থেকে ধরা হয় সবসময়, কেন্দ্র থেকে এই দূরত্বটা যেটা, এটা তো আরের থেকে বড় হতে পারে, আর যদি এখানে হয় তাহলে আরের থেকে ছোটোও হতে পারে, তাই তো, তাহলে সেটা আর হতে পারে না, সেই জন্য ওইটুকু জায়গায় ভুল হয়েছে, ওখানে আর বলে দেওয়াটা ভুল। যদি আমি আর না বলি তাহলে প্রশ্নটা এরকম হবে, দেখো এখানে আমাকে বলতে হতো যে ভূপৃষ্ঠে একক ভরের বস্তুর উপর অভিকর্ষ বলের রাশিমালাটা, তখন এইটা ঠিক আছে, ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো বস্তুর একক ভরের রাশিমালা, যে বস্তুটা ভূপৃষ্ঠের উপরে আছে তার ক্ষেত্রে এই সূত্রটা ঠিক আছে। আবার অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে একই জিনিস, এটা হলো ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের রাশিমালা হলো এটাই, ভূপৃষ্ঠের উপরে অভিকর্ষ ত্বরণের রাশিমালাটা জিএম বাই আর স্কয়ার হবে। কিন্তু যদি ভূপৃষ্ঠ থেকে ছাড়িয়ে তার উপরে কিছু, যেমন আমি ছবিতে দেখালাম, যদি অন্য কোনো জায়গায় হয় তখন আরটা হবে না। ঠিক আছে, তাহলে যদি এই প্রশ্নটা পড়ে ভূপৃষ্ঠে না বলে যদি এই রকম প্রশ্ন পড়ে যে একক ভরের বস্তুর উপর অভিকর্ষ বলে রাশিমালা লেখো, তখন এই আরটা না দিয়ে হয় এখানে স্মল আর দেবো, না হলে ডি দেবো। ঠিক আছে, ডি মানে কি বলে দেবো কি, বস্তু আর পৃথিবীর মধ্যে দূরত্ব, আরটা যেটা লিখবো তখন বস্তু আর পৃথিবীর মধ্যে দূরত্ব, আর পৃথিবীর ব্যাসার্ধ তখন হবে না, এখানেও তাই, আরটা তখন লিখবো বস্তু আর পৃথিবীর মধ্যে দূরত্ব, বা বস্তু আর পৃথিবীর মধ্যে দূরত্ব, সেটাই হচ্ছে আর হবে তখন। বোঝাতে পারলাম? এইটুকু শুধু তোমরা কারেকশান করে নিও। ওইখানে আমরা ভূপৃষ্ঠ কথাটা উল্লেখ করিনি, এখানে ভূপৃষ্ঠ উল্লেখ করলে এটা ঠিক আছে, এখানেও তাই। আর যেহেতু যদি না করে থাকে, যদি এরকম প্রশ্ন পড়ে তখন কিন্তু এই আরটা হবে না, এখানে হয় স্মল আর লিখবে নয় ডি লিখবে, ডিটা কি বলে দেবে, ডিটা যে বললাম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটুকু, এইটুকু বললাম।
ওইটা একটু কারেকশান করে নিও। যারা ওই ভিডিওটা দেখেছো, তারা এটা শুধু কারেকশান করে নিও, আর যারা দেখোনি তারা এটা জেনে নাও, ঠিক আছে? আজকে তোমাদের বলে দিলাম। আরও যেটা তোমাদের বইতে ওই জিনিসটা লেখা আছে, ঠিক আছে? যার জন্য ওইটা আমি এইরকমভাবে লিখেছিলাম, বইতে লেখা ছিল তোমাদের, একটু বইটা ভুল ছিল ওটা, তাই তোমাদেরকে এটা বলে দিলাম। বইতেও দেখিয়ে দিই, দেখো এখানে লেখা আছে নিউটনের মহাকর্ষ সূত্র প্রয়োগ করে একক ভরের বস্তুর উপর অভিকর্ষ বলের রাশিমালাটা এটা দেওয়া আছে, ঠিক আছে? 8টা পৃথিবীর ব্যাসার্ধ এইটা ছিল বলে তোমাদেরকে ওইটা বলেছিলাম, কিন্তু ওটা ভুল। কোন জায়গাটা ভুল সেটা তো বলে দিলাম, ঠিক আছে? বইতে একটু ভুল আছে ওইটা। এবার দেখো 5 নম্বর যে প্রশ্নটা, বস্তুর ভার বা ওজন ও অভিকর্ষ ত্বরণ কাকে বলে, এর উত্তরটা এখানে করে দেওয়া হয়নি। কেন করে দেওয়া হয়নি? দেখো এর উত্তরটা আমরা শর্টস ভিডিওতে বলে দিয়েছি, ঠিক আছে? তোমরা ওখানে ওই ভিডিওটা দেখে নিও। ওজন আর অভিকর্ষ ত্বরণ নিয়ে একটা দুটো ভিডিও করা আছে। আমি এইরকম কাকে বলে নিয়ে বিভিন্ন শর্টস ভিডিও আপলোড করছি, ঠিক আছে? যেমন পদার্থ কাকে বলে, টা তো যদি তোমরা না জানো সেটাও জানো। এইরকমভাবে ভৌত বিজ্ঞানের উপরে যতগুলো এরকম কাকে বলে সংজ্ঞা সংক্রান্ত বিষয় আছে, সেগুলো নিয়ে ওই শর্টস ভিডিও আপলোড করছি, তোমরা ওটা দেখে নিও, ঠিক আছে? সেখানে এটা দেওয়া আছে এই উত্তরটা। এবার চলো পরবর্তী যে প্রশ্নটা ছিল, মহাকর্ষ ধ্রুবককে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলে কেন? চলো দেখে নেওয়া যাক। বলেছে কারণ হচ্ছে মহাকর্ষ ধ্রুবকের মান এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় একই থাকে। তারপরে কি, মহাকর্ষ ধ্রুবকের মানটা মাধ্যম নিরপেক্ষ এবং বস্তুকণা দুটোর প্রকৃতি, তাপমাত্রা, রাসায়নিক উপাদান প্রভৃতি কোনো কিছুর উপরে নির্ভর করে না, মহাকর্ষ ধ্রুবকটার মান এগুলো কোনো কিছুর উপর নির্ভর করে না। সেই জন্য এই মহাকর্ষ ধ্রুবকটাকে সর্বজনীন বলা হয়, ঠিক আছে? তোমরা এরকম লিখবে যে মহাকর্ষ ধ্রুবককে সর্বজনীন বলা হয় কারণ বলে যা লিখেছি এইরকমভাবে, একদম এইটুকু লিখে দেবে। তারপরে দেখো পরের যেটা আছে, এসআই পদ্ধতিতে জি এর মান 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার বলতে কী বোঝো? তার উত্তরটা কী হবে, যে 1 কেজি ভরের দুটি বস্তুকণাকে পরস্পর থেকে 1 মিটার দূরে রাখলে ওরা পরস্পরের প্রতি 6.67 × 10⁻11 নিউটন আকর্ষণ বল প্রয়োগ করবে। এটাই হচ্ছে উত্তর। তারপরে দেখো 1 কেজি ভরের দুটো বস্তুকণা পৃথিবী পৃষ্ঠের উপর 10 কিলোমিটার দূরে অবস্থান করলে তারা পরস্পরকে কত বলে আকর্ষণ করবে? চলো দেখে নিই যে কীভাবে করেছে। যে বস্তুকণা দুটির প্রত্যেকের ভর ধরে নিলাম এম, সেটা 1 কেজি দেওয়াতে আছে 1 কেজি, তাদের মধ্যে দূরত্ব ডি, সেটা 10 কিলোমিটার দেওয়া আছে, সেটাকে আমাকে মিটারে নিয়ে যেতে হবে, কেননা সবগুলো দেখো আছে এসআই এককে, কেজিটা এসআই এককে, ঠিক আছে? হয় আমি কেজিটাকে এতে নিয়ে যাব সিজিএসে, না এসআই, যে কোনো একটা এককে আনতে হবে। আমার এসআই নিয়ে যাওয়াটা সুবিধা, কারণ কেজিটা দেওয়া আছে, এবারে কিলোমিটারটাকে যদি মিটারে নিয়ে যাই তাহলে এসআই এককে হয়ে যাবে। তাই আমরা সবগুলো এসআইকে করব। আর এসআই পদ্ধতিতে মহাকর্ষ ধ্রুবক জি এর মান তো আমরা জানি, এটা মনে রাখতে হবে কিন্তু তোমাদের 6. এটা আমার এই অঙ্কটার ক্ষেত্রে কাজে লাগবে। 6.67 × 10⁻11 তোমাদের বইতে এরকম দেওয়া আছে 6.67/10⁻11, আর যখনই নিচে থাকবে সেটাকে উপরে আনতে গেলে তখন 10 মাইনাস হয়ে যায়, -11। তোমরা এটা সূচকে পড়েছো, ঠিক আছে? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। যদি তোমরা সূচক সংক্রান্ত ভিডিও পেতে চাও, সূচকটা না বোঝো, তার ভিডিও কিন্তু তৈরি করে দেওয়া আছে। এই আমার যে চ্যানেলটার কথা বললাম, এই যে চ্যানেলটার কথা বললাম, এই চ্যানেলে সূচক সংক্রান্ত ভিডিও তৈরি করে দেওয়া আছে, একদম খুব ডিটেলসে বলে দেওয়া আছে সুন্দর করে। ওটা তোমরা দেখে নিও, একদম পুরো তোমাদের তৈরি হয়ে যাবে, ঠিক আছে? কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার চলো দেখো, তাহলে এবার মহাকর্ষ সূত্র থেকে ওগুলো তো দেওয়া ছিল, মহাকর্ষ সূত্রটা থেকে কী পাই এরমভাবে লিখবে, বস্তুকণা দুটি পারস্পরিক আকর্ষণ বল, এটাই তো ছিল যে ধ্রুবক, তার সঙ্গে দুটো বস্তুকণার ভর, এখানে তো বস্তুকণার ভর দুটো সমান একই, তাহলে এম আর ডি স্কোয়ার। আর জির মানের দেওয়া আছে, এম এর মান তো 1 কেজি করে 1 গুণ, আর ডিটা তো ওখান থেকে বার করলাম 10⁻4, মানটা বসিয়ে দিয়ে হয়ে গেল 10⁻15। এটা সূচকের নিয়মে হয়েছে, নিচে আছে 4, উপরে গেলে মাইনাস হয়, তাহলে এর সঙ্গে যোগ হয়ে যাবে 11 আর 4 15, ঠিক আছে? বলেছিলাম সূচকের নিয়মে না জানলে তোমরা ভিডিওটা আছে ওটা দেখে নিও, ওই চ্যানেলটা যে চ্যানেলের করে বললাম। দেখো বস্তুকণা দুটি পরস্পরকে তাহলে এইটা হয়ে যাবে, তার উত্তরটা হয়ে যাবে বস্তুকণা দুটি পরস্পরকে এই নিউটন বলে আকর্ষণ করবে, ঠিক আছে? তারপরে দেখো পরের প্রশ্নটা, যে 40 কেজি এবং 15 কেজি ভরের দুটি গোলকের কেন্দ্র দুটির
মধ্যবর্তী দূরত্ব যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে এদের মধ্যে মহাকর্ষ বল যদি 9.8/10⁻⁷ নিউটন হলে মহাকর্ষ ধ্রুবকের মানটা কত? তাহলে দেখো কীভাবে করতে হয়। ধরি একটি গোলকের ভর m1 সমান m1 মানে m1 m2 মানে এগুলো ধরে নিলাম। m1 ধরলাম গোলকের ভর একটা, সেটার সমান দেওয়া আছে কত? 40 কেজি। অপর একটি গোলকের m2 সেটার সমান দেওয়া আছে 15 কেজি, এবং তাদের মধ্যে দূরত্ব d সেটার সমান দেওয়া আছে 20 সেন্টিমিটার। আর 20 সেন্টিমিটার থেকে আমার মিটারে নিয়ে যাব, সবগুলো এসআই এককে আছে, সেই জন্য ওটাকে মিটারে নিয়ে যাব। মিটারে নিয়ে গেলে ওটা হয়ে যাবে 2×10 মিটার। মহাকর্ষ বল দেওয়া আছে এত নিউটন, মানে ওটা এসআই এককে আছে। ব্যাস, এবারে কী করতে হবে? এবার আমাকে মহাকর্ষ সূত্র থেকে পাই মহাকর্ষ ধ্রুবক সমান কী জানি, Fd² m1 m2, তাই তো? সেখান থেকে এবার মানগুলো শুধু বসিয়ে দেওয়া আছে। দেখো, বসিয়ে দিয়ে এখানে যেটা লেখা হয়েছে এটা নিউটন, ওটা প্রথমে লিখতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য শেষে লিখে দিয়ে সেই জন্য জায়গাটা এখানে ছোটো হয়েছে। নিউটন মিটার²/কেজি², এটাই তো মহাকর্ষ ধ্রুবকের একক ছিল, তাই ওটাই। তারপর দেখো কী করা হয়েছে এখানে, 9.8টাকে 9.8 করে দিয়ে নিচে 10 চলে আসবে, তার মানে 10⁻⁷ চলে 8 হয়ে যাবে। আর ওটা হয়ে যাবে 2×10টাকে হয়ে যাবে উপরে 4, নিচে 100, ঠিক আছে? তারপর নিচে 40 আর 15 ছিল, এটা কাটাকাটি করলে মানটা চলে আসবে এটাই, ঠিক আছে? এটা হয়ে গেল উত্তর। তবে এখানে প্রায় কেন লিখেছি, কারণ পুরোপুরি মিলে যাবে না, পুরোপুরি 6.53 হবে না, মানে 6.5333 এরকম হয়ে যাবে, সেই জন্য ওখানে প্রায় লেখা হয়েছে। এবার দেখো, পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল ও মেরু অঞ্চলে সমভরের কোনো বস্তুর ওজন কোথায় বেশি ও এবং কেন? মানে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল আর মেরু অঞ্চলের মধ্যে কোন জায়গাটায় বেশি ওজন, বস্তুর ওজনটা কোন জায়গাটা বেশি? সমভরের কোনো যদি বস্তুটাকে নিয়ে যাওয়া হয়, নিরক্ষীয় অঞ্চলে বেশি হবে না মেরু অঞ্চলে বেশি হবে? কোথায় বেশি হবে এবং কেন হবে? দেখো, পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে বস্তুর ভর কী হবে? বস্তুর ওজন বেশি হবে। ভর তো একই থাকে সবসময়, বস্তুর ওজন বেশি হবে। কোথায় বেশি হবে বলা হচ্ছে? মেরু অঞ্চলে বস্তুর ওজনটা বেশি হবে। তার কারণটা কি? কারণ পৃথিবীর কেন্দ্র থেকে মেরুর দূরত্ব নিরক্ষরেখার দূরত্বর চেয়ে কম 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 মানে নিরক্ষরেখার দূরত্ব মানে কি, পৃথিবীর কেন্দ্র থেকে মেরুর দূরত্ব যা, পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষরেখার যে দূরত্ব সেইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে মেরুর দূরত্বের থেকে কম। পৃথিবীর কেন্দ্র থেকে মেরুর দূরত্ব যেটা, সেটা পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষরেখার দূরত্বের চেয়ে কম, ঠিক আছে? তার মানে পৃথিবী নিরক্ষীয় অঞ্চলে যদি কোনো বস্তু থাকে, সেই বস্তু থেকে পৃথিবীর যা দূরত্ব, আর মেরু অঞ্চল থেকে যদি কোনো বস্তু থাকে সেখান থেকে পৃথিবীর যা দূরত্ব, সেটা হচ্ছে কম, সেটা নিরক্ষরেখার দূরত্ব থেকে, নিরক্ষরেখা অঞ্চলে বস্তু থাকার থেকে কম। যেহেতু দূরত্বটা কম, সেই জন্য সেখানে কি অভিকর্ষ ত্বরণের মানটা বেশি, মানে মেরু অঞ্চল থেকে পৃথিবীর দূরত্বটা কম, সেই জন্য সেই মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মানটা বেশি। যেহেতু অভিকর্ষ ত্বরণের মানটা বেশি, সেই জন্য কি সেখানে হয়ে যাবে কি, যে ওজনটা বেশি, ঠিক আছে? তাই এখানে লেখা আছে, এখানে এই যে মেরু অঞ্চলের কথা এখানে লেখা আছে, এটা এখানে লিখবে যে কম হওয়ায় লিখবে যে মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মানটা বেশি। এখানে এইটুকু লিখলেও ভালো হতো, যে কারণ পৃথিবীর কেন্দ্র থেকে মেরুর দূরত্ব কমা নিরক্ষরেখার দূরত্বের চেয়ে কম হয়। তার মানে এখানে কমা বলতে নিরক্ষরেখার দূরত্ব মানে কি, পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষরেখার দূরত্ব বলা হয়েছে, ঠিক আছে? এখানে কমা দেওয়া আছে, মানে এটা লিখলে এইভাবে লিখলে হবে, কোনো অসুবিধা নেই। নিরক্ষরেখার দূরত্বের চেয়ে কম হয় অভিকর্ষ ত্বরণের মান বেশি হয়, কম হয় মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান বেশি হয়। এই কারণটার জন্যই মেরু অঞ্চলে বস্তুর ওজনটা বেশি। বোঝা গেল? মেরু অঞ্চলে বস্তুর ওজনটা বেশি হবে, নিরক্ষীয় অঞ্চলে যা হবে তার তুলনায় মেরু অঞ্চলে নিয়ে গেলে বস্তুটার ওজন বেশি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটাই হলো উত্তর। আজকের এই 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আমরা, ঠিক আছে? এবারে তোমাদের কাজ হলো এই প্রশ্নগুলো তৈরি করে নেওয়া। এইগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে, ঠিক আছে? হয়তো কোনো প্রশ্ন দেখা যাবে এই একই প্রশ্নই চলে এসছে। পুরোপুরি তোমাদের এই চ্যাপ্টারের উপরে আরও একটা ভিডিও আপলোড করব 2 নম্বরের, সেটা সেই ভিডিওটাতে পুরোপুরি এই চ্যাপ্টারের উপরে আর যেগুলো বাকি আছে সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই মোট 2টো আলোচনা করলে দেখবে তোমাদের সব কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই ভিডিওটা ভালো করে দেখে নাও, তৈরি করে নাও, দেখে নিয়ে ভালো করে তৈরি করে নাও, নিলে তোমাদের পরীক্ষার জন্য খুব উপকার হবে তোমাদের জন্য। তাহলে আজকের এই পর্যন্ত, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর বন্ধুদের আর সাবস্ক্রাইবটা করে নিও, যাতে তোমাদের পরবর্তী ভিডিও
তোমরা পেতে পারো তাড়াতাড়ি। আর তার সঙ্গে বেল আইকনটা অন করে রেখো, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব যেন তোমাদের কাছে চলে যায়। ঠিক আছে, তাহলে ভালো থেকো।